নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দাবি হচ্ছে তারাই হচ্ছেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষের জন্য মসিহা। এই রাজ্যে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তাহলে কার্যত কপাল পুড়বে এই রাজ্যের সংখ্যালঘু সমাজের। এবং এর পাশাপাশি তারা এইটাও দাবি করে রাখে যে এই রাজ্যে যদি বিজেপি একবার কোনো রকমে ক্ষমতায় চলে আসে তাহলে যে সংখ্যালঘু সমাজের কপালে কী অশেষ দুঃখ ঘটবে তার বলার অপেক্ষা রাখে না। এবং তাই নির্বাচন এলেই সিএএ আর এনআরসির জুজু দেখানো হয় সংখ্যালঘুদের। আর সংখ্যালঘু সমাজ তারাও কোথাও গিয়ে একটা প্রভাবিত হন এবং ভাবতে শুরু করেন যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তাদেরই প্রতিনিধি, তৃণমূল কংগ্রেস তাদের মসিহা। আর তাই তারা সমস্ত কিছু ভুলে গিয়ে নির্বাচন এলে কার্যত তাদের ভোট ঢেলে দেয় তৃণমূলের বাক্সে। এবং এই রাজ্যে এত কিছু দুর্নীতি করার পর, এই রাজ্যের কর্মসংস্থান শিল্প সংস্থান কার্যত শিখেই তুলে দেওয়ার পর, এই রাজ্যে যুব সমাজের ভবিষ্যৎ কার্যত ধ্বংস করে দেওয়ার পর, এই রাজ্যে তোলাবাজ নেতা সিন্ডিকেটের জন্ম এবং লালন পালন করার পরও বহাল তবিয়াতে ক্ষমতায় টিকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তার একটা বড় কারণ হচ্ছে প্রায় 100% সংখ্যালঘু ভোট কনসলিডেট হয়ে তৃণমূলের বাক্সে পড়ে। কিন্তু সত্যিই কি সংখ্যালঘু সমাজের উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে তথ্য সামনে আসছে সেটা তো চমকে দেওয়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় নবান্নের দাক্ষিণ্যে হকের টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সংখ্যালঘু সমাজ। 1934 সাল থেকে চলে আসছে যে সিস্টেম, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এসে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে এবং নবান্নের কোনো হেলদোল নেই। আমরা দেখি বিভিন্ন প্রশাসনিক সভায়, রাজনৈতিক সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় করে দাবি করেন তিনি নাকি সংখ্যালঘু সমাজের জন্য যা করে দিয়েছেন, সামগ্রিকভাবে বাংলার মানুষের জন্যই করেছেন, কিন্তু বিশেষ করে সংখ্যালঘু সমাজের জন্য ঐক্যশ্রী করে দিয়েছেন, এই ভাতা সেই ভাতা কত কী করে দিয়েছেন, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছেন সংখ্যালঘু সমাজ। ব্যাস উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু সত্যিই কি তাই? যে তথ্য সামনে আসছে, আবারও বলছি, চমকে দেওয়ার মতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় নবান্নের দাক্ষিণ্যে সংখ্যালঘু সমাজ কিভাবে টাকা হারাচ্ছে দেখুন, কিভাবে এই রাজ্যের মেধাবী দুস্থ ছাত্রছাত্রীরা অন্ধকারের দিকে চলে যাচ্ছে দেখুন একবার। আপনারা জানেন যে ওয়াকফ বোর্ড বলে একটি বোর্ড আছে, যে বোর্ডটা 1934 সাল থেকে টানা এই রাজ্যের যারা মেধাবী দুস্থ ছাত্রছাত্রী তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করে যাচ্ছে। প্রত্যেক বছর এরা দিয়ে থাকে, কিন্তু সেটা তৃণমূল জামানায় আসতে কম হতে হতে 2021 সাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কেননা 2021 সালটা তো খুব ক্রুশিয়াল ছিল তৃণমূল কংগ্রেসের জন্য। এই বাংলায় হাওয়া উঠে গেছিলো যে পরিবর্তন চাই। 2011 সালে যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যপাটে বসেছিলেন তার কোনোটাই ফুলফিল হয়নি। বাম জামানা যেখানে শেষ হয়েছিল সেইখান থেকেই কার্যত শুরু হয়েছে তৃণমূল জামানা এবং বাংলা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছে। সেই হাওয়াটাকে হটিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার দরকার ছিল, আর সেই ক্ষমতায় আসার জন্য সংখ্যালঘু ভোটের দরকার ছিল। ফলে ডবল চাকরি, ডবল বেতন, কি না প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু ওই যে নির্বাচনী বৈতরণী পার হওয়া গেছে, আর সংখ্যালঘু সমাজকে মনে রেখে লাভ আছে? 2021 সালের পর থেকে এই বৃত্তি সম্পূর্ণরূপে বন্ধ। যেটুকুনি খবর পাচ্ছি যে ওয়াকফ বোর্ডের জন্য 112 জন কর্মী মিনিমাম থাকার দরকার, এবং এটা হচ্ছে আজ থেকে প্রায় 15 বছর আগের হিসেব। কেননা 15 বছরে পপুলেশন বেড়েছে, ফলে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিত্বও বেড়েছে এবং সেই জায়গা থেকে এই কর্মীটারও বাড়ার দরকার ছিল। কিন্তু যাই হোক, 15 বছর আগের ইকুয়েশন যদি ধরা যায়, যেটুকুনি খবর পাচ্ছি 112 জন কর্মী থাকার কথা, আর এর মধ্যে এখন রয়েছেন মাত্র 25 জন। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 25 জন। গোটা পশ্চিমবঙ্গের জন্য 25 জন রয়েছে এবং তার মধ্যেও 6 জন হচ্ছেন স্থায়ী কর্মী এবং 19 জন হচ্ছেন অস্থায়ী কর্মী। অথচ রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে প্রত্যেকটা জেলায়, পশ্চিমবঙ্গের যে 23টা জেলায় রয়েছে সেখানে অন্তত 2 জন করে ইন্সপেক্টর প্রতিটি জেলায় থাকার কথা। এই ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফ বোর্ড হচ্ছে যে বহু যুগ আগে
সম্ভ্রান্ত মুসলিম পরিবার যারা ছিলেন তারা তাদের পারিবারিক সম্পত্তি রাজ্য সরকারকে দিয়ে দেন এবং তারা যেটা বলে থাকেন যে এই সম্পত্তি থেকে যে ইনকাম হবে, যে আয় হবে, সেটা সংখ্যালঘু সমাজের কাজে লাগাতে হবে। সেটা সংখ্যালঘু দুস্থ মানুষকে সেখানে কোনো রকম কোনো সাহায্য করা হোক, শিক্ষাগত ব্যাপার হোক, চিকিৎসা ব্যাপার হোক, তারা সেটা দেখবেন না, কিন্তু ওয়াকফ বোর্ড সেটা দেখবে এবং সেই জন্যই তার দায়িত্ব যাতে কোনো ব্যক্তিগত কারোর কাছে না যায়, সেই টাকাটা নষ্ট না হয়, এই জন্য রাজ্য সরকারকে দেওয়া হয়। এবং তার ফলে এই যে সম্পত্তি থেকে কর বাবদ যে টাকাটা আয় হয় সেটাই ওয়াকফ বোর্ডের ইনকাম। এবং 1934 সাল থেকে সেই ইনকামের উপর বেশ করে এই রাজ্যে যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এবং পড়াশোনা খাতে কিন্তু ওয়াকফ বোর্ড সাহায্য করে যাচ্ছে। কিন্তু 2021 থেকে সেই বৃত্তি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে এই সম্পত্তির পরিমাণ কিন্তু খুব একটা কম নয়। সারা পশ্চিমবঙ্গে মোট 7,176টা ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। তার মধ্যে খাস কলকাতায় 1,040টা সম্পত্তি রয়েছে। ভাবুন তো, কলকাতার বুকে 1,040টা সম্পত্তি, সেইখান থেকে ঠিক কত টাকা ইনকাম হতে পারে প্রতি বছর। এবং সারা রাজ্য জুড়ে 6,136টা ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে, অথচ সেখান থেকে যে ইনকামটা করা, সেখান থেকে যে কর বাবদ টাকাটা উদ্ধার করা, সেইটা করার মতো লোক নেই। এবং সেই কারণে টিম করে জ্বলতে কার্যত বুঝে যাওয়ার বুকে চলে এসছে এই ওয়াকফ বোর্ডের বৃত্তি অবস্থাটা। ওয়াকফ বোর্ডের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে কর্মী নিয়োগ করতে নিয়মিত নবান্নে চিঠি পাঠানো হলেও কোনো আমল দেয়া হয়নি এই মমতা সরকারের আমলে। রাজ্য জুড়ে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে এই যে সম্পত্তিগুলো আছে এখান থেকে তো আয় হচ্ছেই না, আবার এগুলোকে যদি মেনটেন না করা হয় সেগুলো কিন্তু ধ্বংসস্তূপের দিকে পরিণত হচ্ছে, ফলে আগামী দিনে ইনকামের পথটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াকফ সম্পত্তি থেকে প্রতি বছর মোটা টাকার কর পাওয়ার কথা বোর্ডের, কিন্তু কর খেলাপিরা কর না দেওয়ায় সংখ্যালঘুদের স্বার্থে উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে। শুধুমাত্র শিক্ষা দীক্ষা নয়, এই ওয়াকফ বোর্ড কিন্তু সংখ্যালঘু উন্নয়নে একটা বড় জায়গায় থাকে এই টাকা। বুঝতে পারছেন, সারা রাজ্যে 7,176টা সম্পত্তি, কি বিপুল পরিমাণ টাকা প্রত্যেক বছর এখান থেকে ইনকাম হওয়া সম্ভব এবং সংখ্যালঘু সমাজের জন্য সত্যিই কতখানি উন্নয়ন করা সম্ভব। ওয়াকফ বোর্ডের এক মেম্বার বলছেন, রাজ্যের অনেক মেধাবী মুসলিম পড়ুয়া, বিশেষত মেয়েরা দূর দূরান্ত থেকে কলকাতায় পড়তে আসছে, কিন্তু বোর্ড পরিচালিত সাকুল্যে 2টি ছাত্রীবাস থাকায় মেয়েরা থাকার জায়গা পাচ্ছে না। কর্মী নিয়োগ হলে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ সম্পত্তিগুলিকে পরিদর্শন করে বকেয়া কর আদায় করতে পারি, সেই টাকায় নতুন করে ছাত্রীবাস করতে পারি। আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে ওয়াকফ বোর্ড, নতুন করে কোনো কাজই হচ্ছে না। বুঝতে পারছেন কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তৃণমূল সরকারের আমলে, যারা সংখ্যালঘু সমাজের মসিয়া হিসেবে নিজেদের দাবি করে তাদের আমলে কি ঘটনা ঘটছে। আরেক মেম্বার বলছেন যে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ওয়াকফ বোর্ডের বিন্দুমাত্র উন্নতি হয়নি। মেধাবী সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি প্রদান বন্ধ করা মানেই বোঝা যাচ্ছে ওয়াকফ বোর্ডে কী কাজ হচ্ছে। এই ব্যাপারে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ওয়াকফ বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তথা কলকাতা হাইকোর্টের যিনি প্রাক্তন বিচারপতি আব্দুল গনি। তিনিও স্বীকার করে নিয়েছেন যে তিনি বহুবার চেষ্টা করেছেন, বহুবার চিঠি লিখেছেন, কিন্তু নবান্নের কোনো হেলদোল নেই। কর্মী নিয়োগ নিয়ে নবান্ন কোনো রকম কোনো আগ্রহ দেখাচ্ছে না। এবার ওয়াকফ বোর্ডের অন্য মেম্বাররা আবার অন্য কথা বলছেন। তারা বলছেন এই যে গনি সাহেব রয়েছেন, ইনি কিন্তু 15 বছর ধরে পদ আগড়ে পড়ে রয়েছেন, অর্থাৎ বাম জামানায় তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, বাম জামানায় তিনি ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু তারপর থেকে 15 বছর ধরে পদ আগড়ে পড়ে রয়েছেন। তিনি ওই নামকাওয়াস্তে একটা করে চিঠি লেখেন যখন বোর্ড মেম্বাররা হইচই করেন, এবং তারপর নবান্ন তার কোনো উত্তর দেয় না, তিনিও চুপ করে বসে থাকেন। কোথাও গিয়ে নবান্ন যে এটা কিছু করছে না সেই নিয়ে তিনি বড় কোনো পদক্ষেপ নেন না। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করছেন যে এটা কি ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা কি ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। কেননা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই বলেন তিনি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্প করেছেন, যদিও বিরোধীদের দাবি এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেয় এবং সেইটার নাম পরিবর্তন করে চলছে এখানে। যাই হোক, তিনি সেইটা করেছেন, অর্থাৎ
সংখ্যালঘু সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সংখ্যালঘু সমাজের জন্য তৃণমূল কংগ্রেস করছে, সুতরাং ভোটটা তাদেরকে দাও। এই ওয়াক অফ ব্যাপারটাকে কার্যত তুলে দাও। আজকে কর্মীর জন্য তারা কর আদায় করতে পারছে না, আজকে কর্মীর অকুলান হওয়ার জন্য তারা কিন্তু এইগুলোর মেনটেন করতে পারছে না। ফলে আগামী দিনে এই ওয়াকফের সম্পত্তি কার্যত ধ্বংসস্তূপ হয়ে যাবে, যেখান থেকে ইনকামের কার্যত জায়গা বন্ধ হয়ে যাবে এবং ওয়াকফ বোর্ডটা কর্মীর অভাবে, অর্থের অভাবে ধুঁকতে ধুঁকতে এক সময় শেষ হয়ে যাবে। এবং সেই জায়গা থেকে বড় করে হাইলাইট করা হবে কি রাজনৈতিক প্রপাগান্ডার জায়গা থেকে, যে রাজ্য সরকারই একমাত্র করছে, মুখ্যমন্ত্রী একমাত্র করছে, ওয়াকফ বোর্ডের কোনো রকম কোনো ব্যাপার নেই। একটা এতদিন ধরে চলে আসা সিস্টেম, সেটা কিভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা মুসলিম পরিবার থেকে আসেন, যে মেয়েরা, যে বোনেরা কলকাতার মতো জায়গায় এসে শিক্ষা নিতে চায়, সেখানে তারা কিন্তু একটু অর্থোডক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং সবসময় এক্সপেক্ট করেন যে তাদের নিজেদের মতো যদি একটা ছাত্রীবাস থাকে, তাতে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কালচার অনেক কিছু ব্যাপার রয়েছে, তারা একটু আনইজি ফিল করেন কলকাতা শহরে প্রথমবার এসে। এবং সেই জায়গায় যদি ছাত্রীবাসের সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু গ্রাম থেকে, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত প্রান্তর থেকে কলকাতায় এই মুসলিম সমাজের মেয়েদের পড়তে আসার প্রবণতা কিন্তু অনেক 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 বৃদ্ধি পাবে এবং সেই জায়গায় শিক্ষার হার, শিক্ষার প্রসার কিন্তু অনেক বেশি হবে। অথচ ওয়াকফ বোর্ড কার্যত পঙ্গু করে দেওয়া হচ্ছে, না দেওয়া হচ্ছে তাদের কর্মী, এবং তার ফলে না থাকছে অর্থ, না থাকছে মেনটেন্যান্সের ক্ষমতা, না থাকছে আগামী দিনে সেই ফান্ডটাকে বাড়াবার চেষ্টা, এবং সেই জায়গায় কিন্তু সেই শিক্ষার হার কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। এটা কি জেনে শুনে কোনো পলিটিক্যাল মুভ? এই বিতর্ক কিন্তু বিরোধীরা শুরু করে দিয়েছেন। ফলে বিতর্ক উঠছে যে তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে তৃণমূল সংখ্যালঘু সমাজের কার্যত মসিহা বলে দাবি করেন এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য ভোট এলেই এনআরসি সিএএ জুজু দেখান, সেখানে অ্যাকচুয়াল যে উন্নয়নের কথা, অ্যাকচুয়াল যে উন্নয়নের জায়গা, সেটা কি তাদের দয়া দাক্ষিণ্যেই স্তব্ধ হয়ে যাচ্ছে। এবং সংখ্যালঘু সমাজ কি এত বড় ক্ষতিটা মেনে নেবে, যেখানে তাদের উন্নয়নের প্রশ্নে তাদের হকের টাকা শুধুমাত্র রাজ্য সরকার, শুধুমাত্র নবান্নের গাফিলতি এবং উদাসীনতার জন্য বছরের পর বছর নষ্ট হচ্ছে এবং 2021 সালের পর সিস্টেমটা কার্যত কোলাপস করে যাচ্ছে। বিরোধীদের হাতে কিন্তু নির্বাচনের আগে একটা বড় অস্ত্র এলো এবং সত্যিই কি এই ঘটনা সামনে আসার পর সংখ্যালঘু সমাজের ঘুম ভাঙবে নবান্নের, এবং সংখ্যালঘু সমাজের যে হকের টাকাটা তাদের প্রাপ্য, ওয়াকফ বোর্ডের পুনরুজ্জীবন যে দরকার, সেই জায়গাটা কি রাজ্য সরকার ফিল করবে? সত্যিকারের উন্নয়ন হবে এই রাজ্যের সংখ্যালঘু সমাজের, নাকি রাজ্য সরকার যেটা করছে সত্যিই তারা সংখ্যালঘু সমাজের মসিহা এবং যে বৃত্তি, যে সব কিছু করেছে তাতেই সংখ্যালঘু সমাজের অ্যাকচুয়াল উন্নয়ন হচ্ছে? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।